নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে চলে এসেছি আমরা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল পরবর্তী ক্লাস নাম্বার 5। এর আগে অলরেডি আমরা চারটে ক্লাস নিয়ে আলোচনা করেছি এবং অন্যান্য ক্লাস তোমরা আমাদের চ্যানেলে গেলেই প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো আজকে আমাদের 5 নম্বর প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া থাকবে, যেগুলো এক্সামে ডাইরেক্ট তোমরা কিন্তু দেখতে পাবে। তো অবশ্যই তোমরা যারা ক্লাসটি এখনও পর্যন্ত লাইক করোনি লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইবটা করে রাখবে। আর অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন আমাদের শুরু হচ্ছে আজকের ক্লাস নাম্বার 5-এর। প্রথম প্রশ্ন রয়েছে, সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? তো প্রথম প্রশ্নগুলো অপশান তোমাদের দেখতে পাচ্ছ, এখানে অপশানগুলো অনুসারে তোমাদের অ্যান্সার করার চেষ্টা করো। আর তোমাদের বলে রাখি, আজকে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে এক্সাম সেটা কিন্তু ভালোভাবে কমপ্লিট হয়েছে। তোমাদের কত স্কোর হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা সকলে যারা ক্লাস দেখছো, যারা কলকাতা পুলিশের এক্সাম দিয়েছো, কমেন্ট সেকশানে জানিয়ে দেবে মোটামুটি কত স্কোর হচ্ছে 100-র মধ্যে। এছাড়া আমরা কমিউনিটি পোস্টেও তোমাদের একটা সার্ভে করাবো, সেখানেও পার্টিসিপেট করবে। চলো, এই প্রশ্নে আমাদের রাইট অ্যান্সার হবে সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত, যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জে অবস্থান করছে সিয়াচেন হিমবাহ। এখানে পরবর্তী প্রশ্ন আছে, মানুষের কত জোড়া লালাগ্রন্থি রয়েছে? মানুষের কত জোড়া লালাগ্রন্থি রয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হবে কোনটা? আর এটাও আমাদের WB এক্সামে আসা কোশ্চেন। তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 3 জোড়া কিন্তু আমাদের মানুষের লালাগ্রন্থির সংখ্যা রয়েছে। যদিও তোমাদের সিলেবাসে কিন্তু সায়েন্সের পোর্শনটা নেই, তো যদিও পরীক্ষায় এটা চলেও আসতে পারে, তার জন্য এটা নেওয়া হয়েছে। চলো পরের প্রশ্ন দেখব। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্পোর্টস থেকে হকির জাদুঘর কাকে বলা হয়? তো হকির যে জাদুঘর যাকে বলা হয়, অপশান আমাদের 4টে রয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে মেজর ধ্যানচাঁদ, যাকে বলা হয়ে থাকে হকির জাদুঘর। অপশান নাম্বার 2 রাইট অ্যান্সার। এই সম্পর্কে তোমরা একটু দেখে রাখবে যে ধ্যানচাঁদের যে নিকনেম রয়েছে সেটা দেখতে পাচ্ছ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পোর্টস পার্সন যাদের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ যে নিকনেমগুলো রয়েছে সেগুলো দেখে নাও। ফার্স্টে রয়েছে ধ্যানচাঁদ, যারা কিন্তু উইজার্ড বা হকির জাদুঘর বলা হয়ে থাকে ধ্যানচাঁদকে। গোল্ডেন গার্ল বলা হয়ে থাকে পিটি ঊষা বা পেইয়ালি এক্সপ্রেস গোল্ডেন গার্ল। এছাড়া রয়েছে কি হিমা দাস, যিনি ধিং এক্সপ্রেস নামে পরিচিত। সিক্স মেশিন ক্রিস গেইল। গোষ্ঠপাল, যাকে বলা হয়ে থাকে চীনের প্রাচীর। বিজয়ন বলা হয়ে থাকে কালো হরিণ। এছাড়া রয়েছে বাইচুং ভুটিয়া, পাহাড়ি বিছে এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো দ্য কমান্ডার নামে পরিচিত। প্রতিটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন আছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন ট্রেনটি চলাচল করে? তো ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ট্রেনটি চলাচল করে যার নাম সমঝোতা এক্সপ্রেস। অপশান নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, চক্ষুদাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? অর্থাৎ চক্ষু যখন দান করা হয়ে থাকে তখন চোখের কোন অংশটি প্রতিস্থাপন করা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে চোখের কর্নিয়া, যেটি কিন্তু প্রতিস্থাপিত হয়। অপশান নম্বর এ রাইট অ্যান্সার 1। পরের প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম কি রয়েছে? তো ভিনিগার যার রাসায়নিক নাম কোনটা? অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে সকলে, যারা ক্লাসটিকে দেখছো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1 অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের যে লঘু জলীয় দ্রবণ, যেটাই কিন্তু ভিনিগার নামে পরিচিত। পরবর্তী আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ তথ্য, কলিচুনকে বলা হয়ে থাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যার সংকেত রয়েছে CaOH এর হোল2। এছাড়া রয়েছে পোড়াচুন, ক্যালসিয়াম অক্সাইড, পোড়াচুন CaO এর সাংকেতিক রূপ। পরবর্তী আছে কাপড় কাচা সোডা, সোডিয়াম কার্বনেট Na2CO3, কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রক্সাইড NaOH। নেক্সট আছে ফটকিরির যে শোধক, যার রাসায়নিক নাম রয়েছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, যার সাংকেতিক রূপ রয়েছে K2SO4, Al2SO4 এর হোল3। এছাড়া 24H2O অর্থাৎ 24 অণু কিন্তু এখানে জল রয়েছে। পরবর্তী রয়েছে জিপসাম শোধক ক্যালসিয়াম সালফেট CaSO4 2H2O। নেক্সট বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট রয়েছে বেকিং পাউডারের NaHCO3। পরবর্তী আছে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম রয়েছে ফেনল, যার সংকেত তোমরা এটা দেখে নেবে। প্লাস্টার অফ প্যারিস গুরুত্বপূর্ণ, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, অবশ্যই সংকেতটা দেখে রাখবে 2CaSO4 H2O।
দার্শনিকের উল কাকে বলা হয়ে থাকে? জিঙ্ক সালফেট, ZnO, ঠিক আছে, সরি, জিঙ্ক অক্সাইড ZnO, যাকে বলা হয়ে থাকে দার্শনিকের উল। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, CaOCl। ওলিয়ামের রয়েছে ধুমায়ুন সালফিউরিক অ্যাসিড এবং ফসফজিন যেটা রয়েছে, যার রাসায়নিক নাম কার্বোলিন ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন আছে, রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি? আমরা যে রান্নার গ্যাস ব্যবহার করে থাকি, যেটা ইন্ডিয়ান অয়েলের, তো অবশ্যই সেখানে যে উপাদান দুটি থাকে যার নাম রয়েছে, তরল অবস্থায় থাকে বিউটেন এবং আইসোবিউটেন। অপশান নম্বর 4 রাইট অ্যান্সার হয়ে যাবে। এলপিজি ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরবর্তী আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কিছু গ্যাস এবং তাদের সংমিশ্রণের উপাদান। ফার্স্টে রয়েছে কোল গ্যাস, যার মধ্যে কি বিভিন্ন রকমের গ্যাসের মিশ্রণ রয়েছে। ওয়াটার গ্যাসে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ রয়েছে। প্রডিউসার গ্যাস কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণে গঠিত। এলপিজি যেটা প্রোপেন, বিউটেন বা আইসোবিউটেনের সমন্বয়ে গঠিত রয়েছে এলপিজি। এছাড়া সিএনজি যেটা কিন্তু কম্প্রেসড ন্যাচারাল গ্যাস রয়েছে, যেটা সংনামিত প্রাকৃতিক গ্যাস, এটা কিন্তু একদম প্রাকৃতিক উপাদান দিয়ে, বিশেষ করে মিথেন কিন্তু এর মধ্যে রয়েছে। প্রাকৃতিক গ্যাস কোনগুলো নিয়ে গঠিত? যেটা মিথেন, প্রোপেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বিউটেন, আইসোবিউটেন, এগুলি সবই প্রাকৃতিক গ্যাস রয়েছে। গোবর গ্যাসের কিন্তু মূল উপাদান রয়েছে কিন্তু মিথেন, ঠিক আছে। এছাড়া কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন তো আছেই। পরবর্তী অয়েল গ্যাসের রয়েছে হাইড্রোজেন, মিথেন, ইথেন, কার্বন মনোক্সাইডের মিশ্রণ। প্রতিটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে, এবং আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, কেরালার উপকূল ভাগ কী নামে পরিচিত? তো কেরালার যে উপকূল ভাগ রয়েছে, যেটি মালাবার উপকূল নামে পরিচিত। আর উৎকল উপকূল কোথায় দেখতে পাই আমরা? এটা কিন্তু আমরা উড়িষ্যা উপকূলে দেখতে পাই। উৎকল উপকূল উড়িষ্যার উপকূলকে বলা হয়। করমণ্ডল উপকূল, যেটা কিন্তু তামিলনাড়ু সংলগ্ন অঞ্চল যেটা রয়েছে, সেটাকে করমণ্ডল উপকূল বলা হয়। আর কোঙ্কণ উপকূল যেটা কোথায় রয়েছে, অবশ্যই তোমরা সেটা বলো। যেটা কিন্তু মহারাষ্ট্র উপকূল যেটা রয়েছে, সেটাই কিন্তু কোঙ্কণ উপকূল নামে পরিচিত। মহারাষ্ট্র গোয়া যে উপকূলটা রয়েছে সেটা। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা দেখে নেব এখানে স্ট্যাটিক জিকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নোটস যেটি আমরা প্রোভাইড করছি। অবশ্যই তোমরা কিন্তু যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, এসএসসি, রেলওয়ে, আমাদের রাজ্যের এক্সাম, তাদের সকলের জন্য, এমনকি গ্রুপটি যারা এক্সাম দেবে আগামী মাসে, ঠিক আছে, বা আগামী বছরে, অবশ্যই কিন্তু তোমাদের জন্য এই স্ট্যাটিক জিকের পিডিএফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। অবশ্যই যাদের প্রয়োজন, তোমরা কিন্তু এই সমস্ত টপিকগুলো একটু দেখে নেবে। এই সমস্ত টপিক কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল টপিকের সংখ্যা 125টার উপর দেওয়া রয়েছে টপিকের সংখ্যা। সাংবিধানিক গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ যে সমস্ত স্পোর্টস রিলেটেড টার্ম, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র এবং তাদের ব্যবহার, সব কিছু যেমনটা তোমাদের সিলেবাসে রয়েছে, সিলেবাসের থেকে অনেকটাই বেশি এখানে দেওয়া রয়েছে, কারণ এটা রেল, এসএসসি, আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য এটা রেডি করা হয়েছে। তো স্ট্যাটিক জিকে যে এক্সামে আসে সেটার জন্য এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই টোটাল এখানে 126টি পেজ সংখ্যা রয়েছে, আর পুরোটাই কিন্তু তোমাদের এখানে কভার করা আছে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা এটা নির্ভয়ে নিতে পারো। আর এখানে কত প্রাইস রয়েছে? 249 টাকা এর প্রাইস কিন্তু রাখার কথা ছিল, কিন্তু তোমাদের সকলের জন্য এর প্রাইস রাখা রয়েছে 171 টাকা। যাদের প্রয়োজন রয়েছে এই নাম্বারটি তোমরা দেখতে পাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করবে। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারতকে কভার করছে, যেটা আগামী গ্রুপটির জন্য অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, এবং আমাদের রাজ্যের এক্সামে তো ইম্পর্টেন্ট আছেই। তো অবশ্যই গ্রুপটিতে কিন্তু 2 থেকে 3 নম্বর ইতিহাস থেকে থাকবে। আর পুরোটাই যদি কমন পেতে চাও তাহলে কিন্তু এই 80টা পেজের মধ্যে যা ইতিহাস দেওয়া রয়েছে, প্রাচীন, মধ্য, আধুনিক ভারতের ইতিহাসকে কমপ্লিট করা রয়েছে পরপর সিকোয়েন্স অনুসারে। অবশ্যই তোমরা কিন্তু এটা নিতে পারো, কারণ এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে। মানে পুরো তথ্যটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, এবং এখানে সমস্তটাই কিন্তু পরপর একদম সাল অনুসারে পরপর সাজানো রয়েছে খুব সুন্দরভাবে। তোমরা আমাদের যে সমস্ত পিডিএফ সবই কিন্তু প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে, তোমরা প্রিন্টও করতে পারবে। এখানে টোটাল কিন্তু 80টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, এবং শেষের দিকে ওয়ান শট টাইপের কিছু প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলো পড়ে গেলে তো আমাদের রাজ্যের এক্সামে ডাইরেক্ট এখান থেকে কমন পেয়ে যাবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে
অ্যাভেলেবেল রয়েছে 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত। তোমরা কিছু ডেমো পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ, যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিতে পারো। প্রতি মাস অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে, যে কোনো মাসের তোমরা নিতে পারবে, কোনো সমস্যা নেই। এবং প্রতিটা প্রশ্ন খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এর মধ্যে ইনক্লুড করা রয়েছে। প্রতি মাসে তোমরা পেয়ে যাবে 450-র কাছাকাছি কোশ্চেনের সংখ্যা, এবং এখানে কিন্তু পেজ সংখ্যা তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি 30টার কাছাকাছি পেজ সংখ্যা হবে প্রতি মাসেই। আর এগুলো কিন্তু তোমাদের এসএসসির টিয়ার 1 টিয়ার 2 সিজিএলের ক্ষেত্রে, এনটিপিসির ক্ষেত্রে সিবিটি 1 সিবিটি 2, আমাদের রাজ্যের প্রিলিমস মেন্স সমস্ত সিলেবাসটাকেই কিন্তু কভার করে নেবে এই কারেন্ট অ্যাফেয়ার্স যদি এখান থেকে পড়ো তো তোমাদের প্রিলি এবং মেন্সের জন্য আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই। এটা পড়লে একদম ওয়ান স্টপ সলিউশনে কাজ করবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। প্রতি মাসে 20 টাকা করে তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল আছে। এছাড়া 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স যাদের প্রয়োজন, জানুয়ারি থেকে ডিসেম্বর টোটাল 1200 কোশ্চেন, তার সাথে 50টা পেজের জিস্ট নিয়ে টোটালটা 2024-এরটা 80 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। যাদের প্রয়োজন ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই। সুতরাং এই সমস্ত পিডিএফ তো অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে নিয়ে নেবে। এবং রেলওয়ের জন্য তো অবশ্যই বায়োলজি রয়েছে এবং অন্যান্য প্রিভিয়াস ইয়ার পেপার রয়েছে, আরপিএফএসআই, এনটিপিসি, তো এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আর রেলওয়ে তোমাদের গ্রুপ ডিতে কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, সুতরাং যাদের একটু শেষের দিকে পরীক্ষা রয়েছে অবশ্যই বলবো যদি হাতে সময় থাকে তো পিডিএফ নেওয়ার চেষ্টা করবে, না হলে ক্লাস তো তোমাদের দেওয়াই আছে তোমাদের জন্য। এছাড়া আগামী তোমরা যারা এনটিপিসির জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স 2025টা অবশ্যই কমপ্লিট করে রাখবে। আর এসএসসি জিডি যারা দেবে তাদের জন্য 2024-25-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন বাংলা ভাষায় কিন্তু দেওয়া রয়েছে। প্রয়োজন মতো এই নম্বরে যোগাযোগ করবে, যেটা প্রয়োজন নিয়ে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। তো চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন, হরিদ্বার এটি কোন নদীর তীরে অবস্থান করছে? বিভিন্ন নদী তীরবর্তী শহরগুলো আমাদেরকে দেখতে হবে পরীক্ষার জন্য, এটা ইম্পর্টেন্ট টপিক। তো হরিদ্বার যেটি অবস্থান করছে আমাদের গঙ্গা নদীর তীরে। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। এবার আমরা দেখব বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্টে রয়েছে অযোধ্যা, যেটা সরয়ী নদীর তীরে অবস্থান করছে। উত্তরপ্রদেশের কানপুর শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থান করছে। লখনৌ শহরটি গোমতী নদীর তীরে। দিল্লি আমাদের ক্যাপিটাল, যেটা যমুনা নদীর তীরে অবস্থান করছে। আহমেদাবাদ গুজরাটের সবরমতী নদীর তীরে অবস্থান করছে। মধ্যপ্রদেশের জব্বলপুর, যেটা নর্মদা নদীর তীরে অবস্থান করছে। উত্তরপ্রদেশের আগ্রা, এটাও যমুনা নদীর তীরে অবস্থান করছে। প্রতিটা কিন্তু এক্সামে আসা কোশ্চেন এবং ইম্পর্ট্যান্ট। চলো পরবর্তী আমরা আরও কিছু দেখে নেব, যেমন শ্রীনগর, যেটা জম্মু কাশ্মীরের ক্যাপিটাল সিটি, যেটা ঝিলাম নদীর তীরে অবস্থান করছে। হায়দ্রাবাদ, যেটি মুসি নদীর তীরে অবস্থান করছে। উড়িষ্যার কটক মহানদীর তীরে অবস্থান করছে। হরিদ্বার, এটা গঙ্গা নদীর তীরে, এটা দেখেইছি। এছাড়া ঝাড়খণ্ডের যে জামশেদপুর, যেটা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থান করছে, এবং উত্তরপ্রদেশের বারাণসী, যেটা গঙ্গার তীরে অবস্থান করছে। প্রতিটা কিন্তু বারবার বলছি ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরই আমাদের চ্যানেলে আমরা প্রোভাইড করি। পরের প্রশ্ন, কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? তো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কিন্তু আমরা বলে থাকি কোন শহরকে? অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি যে শহরটি রয়েছে তাকে কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। পরবর্তী আমরা দেখব বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এবং তাদের নিকনেম রয়েছে, যেমন দার্জিলিংকে বলা হয়ে থাকে পাহাড়ের রানী, মুসৌরিকে বলা হয়ে থাকে পর্বতের রানী, পুনেকে বলা হয় দাক্ষিণাত্যের রানী, কোচি যাকে বলা হয় আরব সাগরের রানী। তো অনেকগুলো রানী আমরা দেখলাম। তো এবার দেখে নেব কলকাতাকে বলা হয়ে থাকে প্রাসাদ নগরী। এছাড়া সিটি অফ জয় কিন্তু বলা হয়ে থাকে কলকাতা। অমৃতসরকে কিন্তু বলা হয়ে থাকে স্বর্ণ মন্দির। মাদুরাই, যাকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের কাশী। পরবর্তী রয়েছে আহমেদাবাদ কিন্তু ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত আহমেদাবাদ। কোয়েম্বাটুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কোয়েম্বাটুরকে। কানপুরকে বলা হয়ে থাকে উত্তর ভারতের ম্যানচেস্টার। আর শিলিগুড়ি হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ক্যানিং শহর যেটা রয়েছে, যেটা সুন্দরবনের প্রবেশদ্বার নামে পরিচিত। তো প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো কিন্তু এক্সামে আসতে পারে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে এবং শেয়ার করে দেবে সকলের সাথে। চলো অবশ্যই পরবর্তী প্রশ্ন দেখে নেব। অবশ্যই তোমরা কিন্তু যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী প্রশ্ন, আমিনি কমিশন কে গঠন করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমিনি কমিশন গঠন করেছিলেন, সেট আপ করে ওয়ারেন হেস্টিংস। অপশান নাম্বার 1 রাইট অ্যান্সার হয়ে যাবে। আমিনি কমিশনের সেট আপ করেছেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট আছে বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর পূর্ব নাম কী ছিল? তো এই যে আমাদের WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার জেনিভা সুইজারল্যান্ডে অবস্থান করছে, এর আগের যে নামটা ছিল সেটা গ্যাট, জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড,
যার ফুল ফর্ম। এটাই কিন্তু পরবর্তীকালে রিপ্লেস হয়ে ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়, যার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থান করছে। 1995 সালে এটি কিন্তু ফরমেশন হয়। চলো পরের প্রশ্ন। উকাই যে প্রকল্প রয়েছে কোন নদীর ওপর অবস্থান করছে? তো উকাই প্রকল্প বলো বা উকাই বাঁধ বলো, যেটা কিন্তু অবস্থান করছে তাপ্তি নদীর ওপর। আর এই যে তাপ্তি নদী, নর্মদা এবং তাপ্তি দুটোই কিন্তু আমাদের গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং আরব সাগরে গিয়ে কিন্তু পড়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, দেখবো আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প, যেমন ময়ূরাক্ষী নদী প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থান করছে। নাগার্জুন সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর ওপর। হীরাকুদ প্রকল্প রয়েছে ওড়িশার মহানদীর ওপর। পাঞ্চেত প্রকল্প, যেটা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দামোদর নদীর ওপর রয়েছে, পাঞ্চেত বাঁধ বা পাঞ্চেত প্রকল্প। এবং ভাগড়া নাঙ্গাল প্রকল্প, যেটা পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং রাজস্থানে কিন্তু এটা রয়েছে। পরবর্তী রয়েছে আর কি দুর্গাপুর ব্যারেজ প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গের দামোদর, এবং ফারাক্কা প্রকল্প, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর ওপর অবস্থান করছে, এটা আলাদা রয়েছে। ঠিক আছে, পরবর্তী সর্দার সরোবর প্রকল্প রয়েছে, যেটা মধ্যপ্রদেশে, রাজস্থানে এবং মহারাষ্ট্রে। পরবর্তী আছে শিব সমুদ্রম প্রকল্প, যেটা কর্ণাটকের কাবেরী নদীর ওপর রয়েছে, এবং তেহরি বাঁধ প্রকল্প, যেটা উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর ওপর কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে মাই লাইফ ইজ মাই মেসেজ, এই যে উক্তিটি এটি কার? তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে। কার? অবশ্যই মহাত্মা গান্ধী। অপশান নম্বর 1 রাইট অ্যান্সার। আমরা গুরুত্বপূর্ণ কমেন্টগুলো দেখে নেব, যেগুলো কিন্তু আমাদের আধুনিক ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ কমেন্ট। ফার্স্টে রয়েছে জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা, এটি কে বলেছিলেন? অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত জাতীয় কংগ্রেসকে বলেছিলেন 3 দিনের তামাশা। পরবর্তী, আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাববে, এটি বলেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। ভারত ভারতীয়দের জন্য, এটি বলেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এছাড়া আরাম হারাম হ্যায়, এটি বলেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। জয় জওয়ান জয় কিষাণ, এটি বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী আছে তারা চেয়েছিল রুটি আর পেয়েছিল পাথরের টুকরো, এটি বলেছেন লালা লাজপত রায়। নেক্সট রয়েছে মারো ফিরিঙ্গিকো, এটা কে বলেছিলেন? অবশ্যই মঙ্গল পাণ্ডে। আর মঙ্গল পাণ্ডেই কিন্তু ছিলেন 1857 সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। পরবর্তী পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজ এটি কিন্তু ঘোষণা করেছিলেন জওহরলাল নেহেরু। নেক্সট ইনকলাব জিন্দাবাদ ভগৎ সিংয়ের স্লোগান ছিল। মন্টেগু চেমসফোর্ড সংস্কারের দাসত্বের পরিকল্পনা, যেটা বলেছিলেন অ্যানি বেসান্ট, এবং এই অ্যানি বেসান্ট কিন্তু প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন। নেক্সট মেরা ভারত মহান হে, অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি, যেটা কিন্তু রাজীব গান্ধীর। নেক্সট গরিবি হাঁটাও, যেটা ইন্দিরা গান্ধীর কিন্তু বলেছিলেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটা বলা হয়েছিল? অবশ্যই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গরিবি হাঁটাও স্লোগানটি কিন্তু দেওয়া হয়েছিল। প্রতিটা প্রশ্ন এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তার জন্য তোমরা সকলে কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক করে দেবে। আর তোমাদের সকলকে বলবো, আমাদের যে স্ট্র্যাটেজিকের যে পিডিএফটি আমরা প্রোভাইড করছি সেটা নিয়ে রাখার চেষ্টা করবে। ওখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, সমুদ্র জলের গড় লবণাক্ত কত? তো সমুদ্র জলের যে গড় লবণাক্ত রয়েছে সেটা কত হয়ে যাবে? অবশ্যই 3.5%, এটি আমাদের রাইট অ্যান্সার হবে। তো অবশ্যই কিন্তু এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন, রিঙ্গিত এটি কোন দেশের প্রচলিত মুদ্রা? তো এটি আমাদের কারেন্সি, বিভিন্ন আমাদের দেশের কারেন্সিগুলো দেখতে হবে। তো রিঙ্গিত যেটি রয়েছে এটা মালয়েশিয়ার যে কারেন্সি রয়েছে যার নাম রিঙ্গিত। পরবর্তী আছে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের মুদ্রার নাম। ভুটানের মুদ্রার নাম রয়েছে, এটা গুলট্রাম নয়, এটা হবে নুলট্রাম। ঠিক আছে, সৌদি আরব, সৌদি আরবের ক্ষেত্রে হবে রিয়াল। সুইডেনের ক্রোনা, সুইজারল্যান্ডের সুইস ফ্রি, মায়ানমারে রয়েছে কিয়েত। তো এগুলো কিন্তু বিভিন্ন দেশের কিন্তু মুদ্রার নাম। যেমন ইসরায়েলের রয়েছে শেকেল, ফিলিপাইন্সের পেসো, থাইল্যান্ডে রয়েছে, এটা বাদ হবে না, ঠিক ওয়াট, ঠিক আছে, BHAT এরকম আর কি উচ্চারণটা। জাপানের রয়েছে ইয়েন এবং বাহরাইনের রয়েছে দিনার। তো
তো এগুলো কিন্তু বিভিন্ন দেশের মুদ্রার নাম, আর আমরা আমাদের স্ট্যাটিস্টিকের পিডিএফে কিন্তু সমস্ত দেশের ক্যাপিটাল, তাদের কারেন্সির নাম সব কিছু কিন্তু ওখানে দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সর্বোচ্চ সদস্য সংখ্যা কটি? অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে এটা। লোকসভার ক্ষেত্রে কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ সদস্য সংখ্যা কিন্তু রয়েছে 20টি। অপশান নম্বর 3 রাইট অ্যান্সার। এটা কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউটির কথা বলা হয়েছে। আর তোমাদের কথা যদি বলি যে সবথেকে বেশি লোকসভা সিট রয়েছে কোন রাজ্যে, সেটা কিন্তু উত্তরপ্রদেশে হবে। কতগুলো আছে? এখানে কিন্তু প্রায় 80টার ওপর কিন্তু 80টার মনে হয় সিট রয়েছে তোমাদের উত্তরপ্রদেশে। আবার যদি বলা হয় বিধানসভার সিট কোথায় রয়েছে সবচেয়ে বেশি, এটাও কিন্তু উত্তরপ্রদেশেই রয়েছে। পরবর্তী প্রশ্ন, রাজ্যপালের হাতে অর্পিত বিশেষ ক্ষমতাটির নাম কি? তো রাজ্যপালের হাতে রয়েছে এমন একটা ক্ষমতা যেটা অত্যন্ত বিশেষ, যার নাম, যেটা কোনটা? অপশান 4টে দেওয়া রয়েছে। স্বেচ্ছাধীন ক্ষমতা, অপশান নম্বর 1, যেটা কিন্তু রাজ্যপালের হাতে অর্পিত একটি বিশেষ ক্ষমতা। পরের প্রশ্নটা রয়েছে এটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে আমাদের ইতিহাস থেকে। ফরাসি ভাষায় রামায়ণকে অনুবাদ করেছেন কে? তো রামায়ণের ফরাসি অনুবাদ করেছিলেন কে? বদায়নী, অপশান নাম্বার 2 রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমাদের কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যে ম্যাথামেটিক্সের জন্য বাংলা ভাষার সেরা বই, যেটা তোমরা এখানে দেখছো। অনেকে বারবার বলছিল ডব্লিউবিএসএসসির জন্য যে বইটা আমরা পড়বো কোনটা, অবশ্যই তাদের জন্য এই বইটা কিন্তু রেকমেন্ড করছি, যেটা বাংলা ভাষায় একদম লেটেস্ট 2025-এর এবং 2026-এর জন্য এই সুবির দাসের ছায়া কম্পারেটিভ ম্যাথমেটিক্স, যে বইয়ের লিঙ্কটা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিনে নিতে পারবে। এছাড়া রিজনিংয়ের জন্য বাংলা ভাষায় সেরা বই রয়েছে আরজ আগরওয়ালের বই। এই বইটি কিন্তু রেলওয়ের জন্য গুরুত্বপূর্ণ এবং ডব্লিউবিএসএসসির জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট যেটি রয়েছে, সামনে আমাদের 28 তারিখে এক্সাম রয়েছে পিএসসি ক্লার্কশিপের মেন্স এক্সাম। তোমাদের যদি হাতে টাইম থাকে তো অবশ্যই তোমরা এই বই থেকে প্র্যাকটিস করতে পারো। এছাড়া যারা কলকাতা পুলিশ এসআই, ডব্লিউবিপি এসআই এর এক্সাম দেবে তাদের জন্য তো এই বইটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই বইয়ের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়া যদি কমপ্লিট একদম জিকে থেকে, মানে টোটালি অল সাবজেক্টকে কমপ্লিট করা রয়েছে, যেখানে ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক, জিকে সব কিছু আছে, তার জন্য অনবদ্য বই রয়েছে ডব্লিউবিসিএস এর জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, নিতিন সিংহানিয়া স্যারের 10ম এডিশন, 2026-এর লেটেস্ট এডিশন। এটা কিন্তু রিলিজ করা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা পড়লে সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সাম কিন্তু তোমাদের ক্র্যাক করতে পারবে, এমনকি ডব্লিউবিসিএস এর প্রিলিমস তো ক্র্যাক হবেই, তার সাথে সাথে মেন্সও কিন্তু অনেক পরিমাণে তোমরা এগিয়ে যাবে। তো এই বইয়ের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই সেখান থেকে তোমরা কিনে নিবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে হাইডার গমন অঙ্গের নাম। তো গমন অঙ্গ, রেচন অঙ্গ, শ্বাসঙ্গ, এগুলো থেকে প্রশ্ন কিন্তু তোমাদের থাকে, আর এগুলো সবই আমাদের স্ট্যাটিক জিকের বইতে আমরা দিয়ে দিয়েছি। তাছাড়া কিন্তু এই টপিকটা থেকে তোমাদের ডব্লিউবিতেও, মানে আগের বছরগুলোতে আর কি, খুব পরিমাণে কিন্তু প্রশ্ন আসতো। তো যাই হোক, এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হাইডার যে গমন অঙ্গ রয়েছে, যার নাম কিন্তু কোর্সিকা, অপশান নম্বর ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী রয়েছে অচল সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন? তো অচল সিং, যিনি কিন্তু চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন, অপশান নম্বর 1 রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, যোগ এর রেচন অঙ্গ কোনটি? তো যোগের রেচন অঙ্গ কোনটি? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অবশ্যই নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া রয়েছে, যেটা কিন্তু কেঁচো যোগের রেচন অঙ্গের নাম। এছাড়া কিন্তু তোমরা দেখে রাখবে যে বিভিন্ন প্রাণী রয়েছে যাদের রেচন অঙ্গ, যেমন চিংড়ির রয়েছে কি সবুজ গ্রন্থি। কেঁচো, যোগ দুজনেরই নেফ্রিডিয়া রয়েছে। পিতাকৃমি, প্ল্যানেরিয়ার, ফ্লেম কোষ, আরশোলা, গঙ্গাফড়িং, এই সমস্ত প্রাণীদের জন্য, মানে পতঙ্গ শ্রেণী প্রাণীদের জন্য রয়েছে ম্যালপিজিয়ান নালিকা। নেক্সট ঝিনুকের জন্য রয়েছে কেওয়ারের অঙ্গ। তারা মাছের অ্যামিবোসাইট কোষ, মাকড়সা, ক্যাঁকড়া বিছে বা যে সমস্ত বিছে টাইপের যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের জন্য কক্সাল গ্রন্থি রয়েছে রেচন অঙ্গের জন্য। আর রেচনাঙ্গ মানে হচ্ছে যেটা বৃক্কের মাধ্যমে তোমাদের রেচিত পদার্থ, সেটা হচ্ছে রেচনাঙ্গ, মানে বজ্র পদার্থ হিসেবে কিন্তু নয়, ঠিক আছে? এখানে কিন্তু দেখে রাখবে সেটা। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত সালে? তো সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল, যেটা সাল 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, ভোপালের যে গ্যাস দুর্ঘটনা, এটা কত সালে হয়েছিল? তো ভোপাল গ্যাস দুর্ঘটনা, তো এটি হয়েছিল সাল 1984-তে। অপশান নম্বর 1 রাইট অ্যান্সার হবে। প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটাও কিন্তু স্কিপ করবে না কেউ। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম কথা বা তার প্রথম ধর্ম প্রচার তিনি কিন্তু করেছিলেন? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সারনাথে তিনি কিন্তু প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ। পরের প্রশ্ন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা এটি কোথায় অবস্থান করছে? তো আন্তর্জাতিক পরমাণু সংস্থা যেটি অবস্থান করছে
ভিয়েনা, ভিয়েনাতে অবস্থান করছে। অপশান নম্বর 1 রাইট অ্যান্সার। পরবর্তী আমরা দেখব বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা তাদের হেডকোয়ার্টার, যেমন রয়েছে FAO এর হেডকোয়ার্টার রয়েছে রোমে, ইটালির। আসিয়ান এর হেডকোয়ার্টার রয়েছে জাকার্তা, ইন্দোনেশিয়া। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটোরই কিন্তু হেডকোয়ার্টার রয়েছে ওই ওয়াশিংটন ডিসি, ইউএসএতে। ঠিক আছে। নেক্সট ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটি রয়েছে, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক সিটি। ফিফা এর হেডকোয়ার্টার জুরিস। এছাড়া রয়েছে কমনওয়েলথের হেডকোয়ার্টার লন্ডন। ইউরোপিয়ান ইউনিয়ন এর হেডকোয়ার্টার রয়েছে বেলজিয়ামের ব্রাসেলস। ইউএনইউ এর হেডকোয়ার্টার রয়েছে জাপানের টোকিওতে। ওএপিইসি এর হেডকোয়ার্টার কুয়েতের সাফাত। ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। পরের প্রশ্ন, রাজরাজেশ্বর মন্দির এটি কোথায় অবস্থান করছে? তো রাজরাজেশ্বর মন্দির যেটি অবস্থান করছে তাঞ্জোরে। অপশান নম্বর 4 রাইট অ্যান্সার হয়ে যাবে। বিভিন্ন মন্দির এবং সেগুলো অবস্থান দেখে রাখবে, যেমন মীনাক্ষী মন্দির যেটি অবস্থান করছে তামিলনাড়ুতে। বৃহদর্শন মন্দির অবস্থান করছে তামিলনাড়ুতে। বিরূপাক্ষ মন্দির যেটা কর্ণাটকে অবস্থান করছে। কামাখ্যা মন্দির যেটা আসামে অবস্থান করছে। কোণার্কের সূর্য মন্দির সান টেম্পল অফ, যেটা কোণার্ক উড়িষ্যায় অবস্থান করছে। লোটাস টেম্পল যেটা নয়াদিল্লিতে। দিলওয়ারা টেম্পল যেটা রাজস্থানে অবস্থান করছে। প্রতিটা কিন্তু এক্সামে আসা কোশ্চেন এবং এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, যেগুলো সবই স্ট্র্যাটেজিকের বইতে দেওয়া আছে। নেক্সট আছে কেদারনাথের মন্দির যেটা উত্তরাখণ্ডে রয়েছে। মহাবোধি মন্দির রয়েছে বিহারে। কাশী বিশ্বনাথ টেম্পল যেটা উত্তরপ্রদেশে রয়েছে। সোমনাথ মন্দির যেটা গুজরাটে। খাজুরাহো টেম্পল রয়েছে যেটা মধ্যপ্রদেশে অবস্থান করছে। তিরুপতি মন্দির রয়েছে যেটা অন্ধ্রপ্রদেশে, এবং বৈষ্ণোদেবী টেম্পল যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন আছে, বেটলা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থান করছে? বিভিন্ন ন্যাশনাল পার্কগুলো তোমাদের দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন তোমাদের আসবে। তো বেটলা ন্যাশনাল পার্ক যেটি অবস্থান করছে ঝাড়খণ্ডে। অপশান নম্বর 3 রাইট অ্যান্সার হবে। আমরা দেখব গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক, যেমন রয়েছে টাডোবা জাতীয় উদ্যান যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান এটা হিমাচল প্রদেশে অবস্থান করছে। আচ্ছা, তোমাদের কিন্তু এই ন্যাশনাল পার্ক থেকে একটা ডিটেল ক্লাস কিন্তু আসবে খুব শীঘ্র, কারণ তোমাদের কিছু আপডেট রয়েছে, মানে নতুন কিছু ন্যাশনাল পার্ক কিন্তু গঠন করা হয়েছে। ঠিক আছে। তো ন্যাশনাল পার্ক থেকে কমপ্লিট একটা ক্লাস থাকবে, যেখানে ন্যাশনাল পার্কের একদম পুরো ইতিহাস এবং কোন রাজ্যে কোন কোন ন্যাশনাল পার্ক আছে সেগুলো সব আমরা দেখে নেব একটি ক্লাসে। নেক্সট, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক রয়েছে ছত্তিশগড়ে। পালামৌ জাতীয় উদ্যান রয়েছে ঝাড়খণ্ডে। পেরিয়ার জাতীয় উদ্যান কেরালায় রয়েছে। পান্না জাতীয় উদ্যান কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। পরেরটা রয়েছে কি সিমলিপাল জাতীয় উদ্যান যেটা উড়িষ্যায় রয়েছে। মানস জাতীয় উদ্যান আসামে রয়েছে। মৃদুমালায় জাতীয় উদ্যান রয়েছে তামিলনাড়ুতে। নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থান করছে। প্রতিটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। চলো পরের প্রশ্ন, কার নেতৃত্বে ভারতে শিক্ষা কমিশন গঠন করা হয়? তো ভারতের যে শিক্ষা কমিশন যেটা গঠন করা হয়েছিল চার্লস উডের সময়, যেটা আমরা উডের ডিসপ্যাচ বলি, তাই না, যে শিক্ষা সংক্রান্ত যে প্রতিবেদন পেশ করেছিলেন সাল 1854-তে। লাতিফ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তো লাতিফ খান, এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে, তিনি একজন তবলা বাদক রয়েছেন লাতিফ খান। যেমন জাকির হোসেন রয়েছেন তবলা বাদক। তো এখানে আমাদের রাইট অ্যান্সার, এখানে তোমরা দেখো তবলা বাদকের বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম দেওয়া রয়েছে, যেমন উস্তাদ জাকির হোসেন, আল্লাহ রাখা খান রয়েছেন, পণ্ডিত আনন্দ চ্যাটার্জি, পণ্ডিত কুমার বোস এবং নয়ন ঘোষ। এনারা সকলে কিন্তু বিশ্ববিখ্যাত তবলা প্লেয়ার। পরের প্রশ্ন, কে খালসা প্রবর্তন করেছেন? তো খালসা কোন শিখ গুরু প্রবর্তন করেছেন? গুরু গোবিন্দ সিংহ। অপশান নম্বর 4 রাইট অ্যান্সার। শিখদের দশম গুরু কিন্তু ছিলেন গুরু গোবিন্দ সিংহ। পরবর্তী প্রশ্ন আছে, এল নিনো বা লা নিনা কি? তো এল নিনো বা লা নিনা এগুলো কি? তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? বায়ুমণ্ডলীয় ঘটনা, না পরিবেশগত ঘটনাও নয়, না তো জলবায়ুগত ঘটনা। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে সামুদ্রিক ঘটনা। সামুদ্রিক ঘটনা বলি এল নিনো এবং লা নিনা। এল নিনো যেটা কিন্তু উষ্ণ স্রোত, যেটা কিন্তু ছোট্ট শিশু যার অর্থ, এবং লা নিনা হচ্ছে ছোট্ট বালিকা এবং এটি একটি শীতল স্রোত। তোমরা এখানে দেখে নাও, এল নিনো হলো গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরীয় একটি প্রাকৃতিকভাবে পুনরাবৃত্ত জলবায়ুর প্যাটার্ন, যা অস্বাভাবিকভাবে উষ্ণ সমুদ্র দ্বারা গঠিত হয়। ঠিক আছে। তো এই যে প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত, সেটাকে আমরা বলছি এল নিনো।
লা নিনা হলো একটি জলবায়ু প্যাটার্ন যা মধ্য এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা গড়ের চেয়ে যখন ঠান্ডা দ্বারা প্রবাহিত হয় তখন সেটাকে আমরা বলছি লা নিনা। চলো পরের প্রশ্ন আর কি আছে, আর কোনো প্রশ্ন হয়তো নেই আমাদের, এই পর্যন্ত আমাদের প্রশ্ন ছিল। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, যদি ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখবে যদি এখনও পর্যন্ত করে না থাকো। আর তোমাদের জন্য হোমওয়ার্কের একটা প্রশ্ন, যদি প্রশ্নটা অবশ্যই তোমরা জানো, তো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়, তো অপশান দেওয়া রয়েছে, অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখে রাখবে যারা এখনও পর্যন্ত দেখোনি, চ্যানেলে কিন্তু সব দেওয়া রয়েছে। এছাড়া কোন ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, তাহলে সেই ধরনের ক্লাস কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করব। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হবে, কেউ কিন্তু যুক্ত হতে ভুলবে না, কারণ এখানে গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের তথ্য কিন্তু তোমরা এখানেই পাবে। একটি মাত্র টেলিগ্রাম গ্রুপ যেখানে কিন্তু সকলে যুক্ত হবে। 10,000-এর গুরুত্বপূর্ণ যে মেম্বার সংখ্যা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং যে সমস্ত বই তোমাদের বলা হয়েছে সেগুলো সবই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। এছাড়া আমাদের কাছে যে সমস্ত নোটস রয়েছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স 2025 রয়েছে, হিস্ট্রি এবং কমপ্লিট কারেন্ট স্ট্র্যাটেজিকে, এই তিনটে কিন্তু সকলের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আর যারা রেলওয়ের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এনটিপিসি রয়েছে, আর পিএফএসআই, বায়োলজি, এগুলো কিন্তু রয়েছে রেলওয়ে পরীক্ষার্থীদের জন্য। আর এসএসসি তো সব কিছু ব্যান করেই রেখেছে, ঠিক আছে, চেয়ারম্যানের সেটিং তোমরা হয়তো দেখেই নিয়েছো। আর এসএসসি জিডি কনস্টেবল 2024-25টা, যেটা চেয়ারম্যান মানে বারণ করার, ব্যান করার আগেই আমরা এটা রিলিজ করেছিলাম, সেটা কিন্তু তোমাদের অ্যাভেলেবেল রয়েছে 2024-25-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন জিডি কনস্টেবলের। আর অন্যান্য তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা এডিকুইটি প্যাটার্ন, সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা আনতে পারছি না, তার কারণ চেয়ারম্যান সেখানে ব্যান করে রেখেছেন, ঠিক আছে। তো চেয়ারম্যান তো মানতেই হবে আমাদের তার কথা। যাই হোক, চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে রাখবে। ধন্যবাদ।